কামাল, আপনার কাছে আসতে যে এই যে আওয়ামী লীগের কর্মীরা ডিম ছুঁড়ে মারছেন এনসিপি নেতাদের বা তাদের ব্যাপারে কটাক্ষ করছেন, আপত্তিকর মন্তব্য করছেন, এতে আওয়ামী লীগের কোনো লাভ হচ্ছে দিন শেষে? দেখেন, আসলে এই ডিম ছোড়াছুড়ি যে ব্যাপারটা, এটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি মনে করি এটা ঠিক না। এটা নিউ ইয়র্কেই হোক আর বাংলাদেশের আদালত প্রাঙ্গণেই হোক, যেখানেই হোক, এটা আমি মনে করি এটা উচিত না, অনুচিত কাজ। এবং আমরা এই প্র্যাকটিসটা অনেক বছর ধরে দেখে আসতেছি। এর আগে আওয়ামী লীগের লোকরাও করতো বিএনপির লিডার গেলে পরে, বিএনপির লোকরা করতো আওয়ামী লীগের লিডার গেলে পরে। এবং এটা জাতি হিসেবে সারা দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে কিন্তু মানে খাটো করে দেয়। তারা ওখানে বিদেশে থাকে, বিদেশি এই ধরনের তারা ওখানকার কালচার শিখবে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করি। এখন এগুলো হলো বেসিক কথা আমার যেটা। তারপরে তো যুক্তি আছে, কুযুক্তি আছে, অজুহাত আছে, অনেক কিছুই আছে। কিন্তু যেমন ধরেন এখানে যে ঘটনাটা, এবার যে ঘটনাটা ঘটছে এটা দেখলাম তো আমরা। আমি এই জন্য প্রথমত দায়ী করব সরকারকে। দেখেন, যারা গিয়েছেন, যে 6 জন লিডার গিয়েছেন, এরা কিন্তু কেউ শখ করে যায়নি। যে সরকার দাওয়াত করে নিয়ে গেছে। এবং সরকার যখন দাওয়াত করে নিয়ে যাবে, তখন সরকারের দায়িত্ব যে আপনার অতিথিকে নিরাপদে রাখা, সম্মানিত অবস্থায় রাখা। সরকার সেই কাজটা মিজারেবলি ফিল করছেন। এখন সরকার হলে কি করতে হবে, কি করতে হবে না, কী কী সুযোগ সুবিধা তারা পেতে পারতেন, তারা তো এটা যদি সবাই মিলে একসঙ্গে পড়তো, গাড্ডায় পড়তো, তবুও আমি সরকারকে দায়ী করতাম যে আপনি গাড্ডায় পড়বেতে ওনাদের নিয়ে গেলেন কেন, আপনাদের কে দায়িত্ব দিচ্ছে ওনাদেরকে নিয়ে এরকম কাদা মধ্যে চুমানোর? তাও দিতাম দোষ। আর এখন কি হয়েছে, সরকার নিজে ফুরুত করে উড়ে চলে গেছে নিরাপদে। মানে বন্ধু হিসেবে উনি খুবই একটা অনিরাপদ বন্ধু। এটা এই পলিটিক্যাল লিডারগুলিকে বুঝতে হবে যে আপনারা যার বন্ধুত্বে, যার আতিথ্যে গিয়েছেন, উনি মানে মানে গৃহস্থ হিসেবে খুব নিরাপদ না, এবং বন্ধু হিসেবে খুব নিরাপদ না। উনি এরকমই করবেন বাকি জীবন। কাজে ওনার ব্যাপারে একটু সবাই কেয়ারফুল থাকেন। আর ওনারা গেলেন কেন, এটা আমি বুঝি না। কারণ যাওয়ার মুহূর্তে দেখলাম আমাদের প্রেস সেক্রেটারি বলতেছিলেন যে যারা যাচ্ছেন তারা নাকি সরকারের অংশীদার। এরা কি সরকারের অংশীদার? এই যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সরকারের যে ভূমিকা এদের ব্যাপারে, এরা তো সরকারকে দায়ী করতে পারবে না, কারণ তারা তো সরকারের অংশীদার। এই দায়িত্ব তাদের গায়েও লাগে যে আমি এই কাজের অংশীদার। তো এইগুলি সব মিলে একটা এলোমেলো অবস্থা আর কি। এরকম হয় যখন নাকি মানে মানে কোনো রকম না থাকে আর কি, মানে ভরসা না থাকে, তখন এরকম হয়, উল্টাপাল্টা আচরণ একজন করবে। আর আওয়ামী লীগ যে কাজটা করছে, দেখেন আপনি, আওয়ামী লীগের একটা ক্যারেক্টার আছে ভাই। আওয়ামী লীগ একটা একরকম দল, তাই না? ওটা তো জামাতের মতো না। দেখেন, জামাতে ইসলামের কিন্তু ওখানে কোনো কমিটিও নাই। আমাদের আরপিওতে তো আপনার বিদেশে কোনো কমিটি থাকতে পারে না। তো আওয়ামী লীগে যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের প্রাইম মিনিস্টার যখন যাইতো, ওখানে আওয়ামী লীগের কমিটির লোকজন দেখা করতো না। নিউ ইয়র্ক কমিটি, অমুক কমিটি, তমুক কমিটি, তো আইন ভাঙত। বিএনপির কমিটি আছে। বিএনপি যখন 15 বছর ক্ষমতায় ছিল না, এই সময়েও বিএনপি বিদেশে বিভিন্ন রকম কমিটি করে কমিটি বাণিজ্য করছে। এটা সবাই জানে। কে কত টাকা দেওয়া একটা হয়েছে, কমিটির মেম্বার হয়েছে, সভাপতি হয়েছে, এটা কে না জানে? সবাই। এগুলো তো চলছে ভাই, এগুলো ঠিকঠাক। আপনি আইন মানেন, আইন তো মানা উচিত। কদিন পর আপনি আইন বানাবেন। তো তাদের যে টাইপটা, আমি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখলাম। সোশ্যাল মিডিয়ায় যা দেখতে দেখতে তো অভ্যস্ত হয়ে গেছি আমরা, যে এই লোকটা এই লাইনের, ওই লোকটা ওই লাইনের, বুঝি তো কোন লোকটা কি। আমি আওয়ামী লাইনে যে লোকগুলি আছে, এদের কারোর মধ্যে কিন্তু দেখি নাই যে এই ঘটনা নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের অপরাধবোধ, দুঃখবোধ, বরং একটা উল্লাস দেখছি একটা। তো এই উল্লাসটাকে না আমার কাছে ভাই স্বাভাবিক মনে হয় না। আমি এই উল্লাসটাকে সাপোর্ট করি না ভাই। তাদের এই উল্লাসের কারণ কি? তারা কি মনে করেন যে এটা করে তারা তাদের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করতে পারে? না, তাদের উল্লাসটা অন্যটা কারণে। অন্য কারণটা কি, তারা যেটা বলার চেষ্টা করছে অনেকে, সেটা হলো ওই আমি তো দেশে কোনো কথা বলতে পারি না, আমার তো কিছু বলার আছে। সে কথাগুলো তো আপনাকে দেশে আমাকে বলতে দিচ্ছেন না। অতএব এটা দ্বিগুণ তিনগুণ বিবর্ধিত হয়ে এখানে আমরা বলছি। কেউ কেউ বলছেন তোমরা দেশে আমাদের জন্য জায়গাটাকে হারাম করে তুলছো, আমরা বিদেশে তোমাদের জন্য জীবনটাকে দোজক বানাই দেবো, বলতেছে কিন্তু এরকমভাবে। এখন এইগুলির লজিক কতটুকু আছে, পলিটিক্স কতটুকু আছে, এটা নিয়ে নানা বিতর্ক চলতে পারে। কিন্তু কিন্তু এগুলো আমি দেখতেছি। আমি আপনাকে একটা ছোটো কথা বলি, যদি আপনি আমাকে সময় দেন 2 মিনিটের মধ্যে বলি আর কি। সেটা হলো কি, একটা গল্প বলি যে এক লোক তার বিড়ালকে সাহায্য করার জন্য বিড়ালকে নিয়ে বন্ধ ঘরের মধ্যে ঢুকাইছে। ঢুকে দরজা জানলা সব বন্ধ করছে, হাতে একটা লাঠি নিয়ে সে বিড়াল পিটাতে গেছে। কারণ বিড়াল দেখে তার পালানোর কোনো জায়গা নাই।
যখন 10-15 মিনিট পরে বেরিয়েছে, বিড়ালের চেয়ে সে বেশি ক্ষত বিক্ষত হয়েছে, কারণ মরিয়া হয়ে গেছিল বিড়াল। এই হলো রিয়েলিটি। আপনি যখন তাকে দরজা জানলা সব বন্ধ করে পিটাতে যাবেন, সেও তো তার মতো করে কাজ করবে রে ভাই। কিন্তু দরজা আপনি জানালা আশা খুলে করবেন- দিলে কি এর চেয়ে ভালো পরিস্থিতি থাকতো? এর চেয়ে ভালো থাকতো বিড়াল ওই আঠে দিকে দৌড় দিত জানলা দিয়ে। আওয়ামী লীগ তো আর একটা বিড়াল নয়। না, আমি তা বলছি না। আমি আওয়ামী লীগের কে বিড়াল কে বাঘ এর আলোচনা কিন্তু আমি যাচ্ছি না। আমি কিন্তু এটাই বলছি যে আপনি একজন লোকের কথা বলতে দেবেন না তো ভাই। সে নানাভাবে চেষ্টা করবে, বলবে যে আমি তো পারলাম না, আমি আমার খালাতো বাড়ি করলাম, তুই কিন্তু দেখিস আমার তো কথা বলতে না, তুই একটু কিছু করিস। হতে পারে এরকম, অনেক কিছু হতে পারে। আপনি কেন আশা করবেন যে এরা কিছুই করবে না? সামনে নির্বাচন আছে, দেখেন। এখন বলবেন যে আমি উস্কাই দিচ্ছি কিনা, ভাই আমার উস্কাতে কিছু যায় আসে না, আমি তো একটা পাবলিক, তাই না? কিন্তু দিস ইজ রিয়েলিটি। সংখ্যাটা তো ছোট না একদম। জি, ধন্যবাদ। এই ঘটনায় সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দেখলাম দুঃখ প্রকাশ করা হয়েছে, আপনারা সংবাদ সম্মেলন করে সে দাবিও তুলেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনাটি আসলে ঘটতে পারলো কিভাবে? কারণ প্রফেসর ইউনূস তো একদিকে বেরিয়ে গেলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন, আখতার হোসেন সেখানে ছিলেন, তাসনিম যারাও ছিলেন, তার ব্যাপারেও অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সেখানে ঘটতে পারলো কিভাবে এবং সেখানে এনসিপি বা বিএনপি তাদের কোনো প্রস্তুতি ছিল কিনা? কারণ আওয়ামী লীগ তো আগে থেকে অনুমতি নিয়ে এই ধরনের অবস্থান করছিল। ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক বৃন্দ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে যেই ঘটনাটি নিয়ে আমরা এখানে আলোচনা করতে বসেছি, এই ঘটনাটি আপনি যেটা বলছেন যে অনুমিত ছিল এবং এটা খুব স্বাভাবিকভাবেই, এটা কোনো গোপন আপনার হামলার প্রস্তুতি না, এটা গোয়েন্দা তথ্য না, বরং ওনারা ঘোষণা দিয়েই এটা প্রতিহত করবেন বলে জানিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত বলবো যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই প্রথমবারের মতো 3টি দলের রাজনীতিবিদদের সাথে নিয়ে জাতিসংঘের মতো জায়গায় গিয়েছেন, তাদের উচিত ছিল যে তাদের সফর সঙ্গীদের নিরাপত্তার বিধান করা। এবং সেটার জন্য আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র সরকারি বাহিনীই নয়, অনেক প্রাইভেট সংস্থা আছে। হাইকমিশন চাইলে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে স্পেশাল প্রোটোকল নিতে পারতেন। কিন্তু তারপর আমরা যে বিবৃতি তাদের কাছ থেকে দেখেছি, মূলত আমরা আসলে এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত আমরা যে পারফরমেন্স দেখেছি, তারা বিভিন্ন জায়গায় এইভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দুর্নীতি দমন থেকে শুরু করে কিংবা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়ায় তারা যেভাবে আপনার একটা উন্নাসিকতার পরিচয় দিয়ে আসছেন, সেটার একটা ফল আমরা ভোগ করতে হলো গতকালকের ঘটনার মাধ্যমে। অন্যদিকে আমরা যদি আওয়ামী লীগের মনস্তত্ত্ব দেখি, আওয়ামী লীগ আসলে শুধুমাত্র আখতার হোসেনের প্রতি হামলা করেনি। আপনারা দেখেছেন জাপানে হামলা করেছে, আপনার উপদেষ্টা মাহফুজ আলমকে নিউ ইয়র্কে এবং একই সাথে লন্ডনে 2টি জায়গায় হামলা করেছে। পাশাপাশি তারা যেখানে আপনি এর পূর্ব দেখেছেন আসিফ নজরুলের উপর হামলা হয়েছিল আরও দীর্ঘদিন পূর্বে, তিনি যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন। সো আওয়ামী লীগ তার যেই অবস্থান, তার যেই সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা চালিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে আমরা এর চেয়ে বেটার কিছু প্রত্যাশা করি না। কিন্তু আমরা যেটা প্রত্যাশা করি, জনগণ আসলে এই সরকারের প্রতি যে আস্থা রেখেছিল, জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশকে পুনর্গঠনের, সে দায়িত্বের ক্ষেত্রে আমরা মনে করি যে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং তারা এখন বিবৃতি যাই দিক, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে। এবং তারা যদি এই ঘটনার পূর্বে আমাদেরকে জানাতো, কিংবা অন্যান্য জায়গায়ও আমরা দেখেছি যে আপনার সেখানে কিন্তু শুধুমাত্র এনসিপি না, আপনি বিএনপি এবং এনসিপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির আখতার হোসেন এবং তাসনিম যারা, তারা আক্রান্ত হয়েছেন আরেকটি ভুল তথ্যের উপর ভিত্তি করে, যেটা তারা এখন ব্যাখ্যা নিয়ে আসছেন। ভুল তথ্য মানে এখানে এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা একটি নির্দিষ্ট গেটে অপেক্ষা করছিলেন যে তারা এখান থেকে বের হলে তারা সেখানে সংবর্ধনা অথবা অভ্যর্থনা জানিয়ে তাদেরকে নিয়ে যাবেন। কিন্তু আপনার বাংলাদেশের যে মিশন, সেই মিশন তাদেরকে ভুল তথ্য দিয়েছে, এমন তথ্য দিয়েছে যেক্ষেত্রে আপনার জামাত ইসলামী লিডার কিন্তু তিনি তার আপনার যে ওখানে নেতাকর্মী ছিলেন তাকে গ্রহণ করতে পেরেছে। কিন্তু বিএনপি এবং এনসিপি দুইটার ক্ষেত্রে হয়েছে যে তারা ভুলভাবে ইনফর্মড ছিল। সো যেভাবে ঘটলো, এই ঘটনাটার পূর্ণ দায় অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এখন যেভাবে বাংলাদেশের জনগণের মতামত, রাজনীতিবিদদের মতামত, গণ অভ্যুত্থানের শক্তির মতামতকে তোয়াক্কা না করে দেশ পরিচালনা করছে, তারা এই ঘটনার মাধ্যমে সেখানে আমরা দেখেছি যে এখানে আপনারা আজকে বলছিলেন বিকেলের সংবাদ সম্মেলনে যে সরকারের ভেতর থেকে হয়তো কেউ এর ষড়যন্ত্রের মধ্যে ছিলেন এই ঘটনায়, সেটা কেন মনে করছেন? প্রথমত এটা সরকারের ভেতর থেকে ঠিক বলবো না, আমি বলবো যে এখানে যে প্রশাসন, যে আমলাতন্ত্র, যেখানে আপনার মিশনে যারা চাকরিরত অবস্থায় আছেন, তাদের সাইড থেকে স্বাভাবিকভাবে আমরা দেখেছি এখানে সমন্বয়হীনতা। আর একটা বিষয় হলো যে খুব চিহ্নিত আপনার পোস্টেড ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে আপনার আছে এবং তাদের
তাদের ক্ষেত্রে শুধুমাত্র গোয়েন্দা ব্যর্থতা না, তারা একরকম ট্র্যাপে করেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। শুধু আমরা বাইরের মিশনগুলোর ক্ষেত্রে কেন বলছি, আমরা যদি দেশের ভিতরেও দেখি, আপনি যদি মিনিস্ট্রিগুলো দেখেন কিংবা যে প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন, আপনি গতকাল পরশুদিনও আপনার একজন জনপ্রশাসন সচিবকে দুর্নীতির দায়ে বরখাস্ত করতে হয়েছে, অথচ ওনার ব্যাপারে আগে থেকে তথ্য ছিল যে উনি এখানে অনেকগুলো নিয়োগ তদবির বাণিজ্য করছে। তো এই জায়গাগুলোতে কেন আপনার পদক্ষেপ নিতে দেরি হচ্ছে? যে আরেকজন সচিব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তারপর পদক্ষেপ নিতে হচ্ছে। তো আমরা যেটা মনে করি যে সরকার তার যেই আপনার প্রশাসন, ব্যুরোক্রেসির উপরে তার যেই কার্যকর নিয়ন্ত্রণ যেটা আসলে দরকার ছিল এবং তার ম্যান্ডেট ছিল, সেই নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে এবং নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েও গণঅভ্যুত্থানকারী শক্তি কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি। জি, ধন্যবাদ। জনাব মাসুদ মঞ্জু, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা গেলেন, আবার অনেকে সেই তালিকায় থাকতে পারেননি, সেজন্য খানিকটা দুঃখ প্রকাশ করেছেন। আপনাদের দল হিসেবে এই সফরে না যাওয়ার ব্যাপারে কোনো আক্ষেপ আছে কিনা সেটা থেকে শুরু করতে চাই, এবং যা হচ্ছে সেখানে বা তাদেরকে নিয়ে গিয়ে বা সরকারের লাভটা কি হচ্ছে বা কি উদ্দেশ্য পূরণ হচ্ছে বলে আপনি মনে করেন? না, প্রথমত হচ্ছে এখানে আক্ষেপের কিছু নাই। আমার যেটা মনে হয় যে সরকার তো আর সব রাজনৈতিক দলকে এখানে প্রতিনিধিত্ব করতে পারবে না। সরকার হয়তো মনে করেছে যে বিএনপি একটা বলয় আকারে একটা দল বলয়ের নেতৃত্ব দেয়, জামাত একটা বলয়ের নেতৃত্ব দেয়, আর এনসিপিও একটা বলয়ের নেতৃত্ব দেয়, যেহেতু এনসিপি একটা নতুন কোনো অভ্যুত্থানের নেতৃত্বের জায়গাটা এনসিপি নেতারা আছেন এটা জায়গা থেকে। সুতরাং এটাকে আমি অত সমালোচনা দেখে ভেবে না, আর গভর্নমেন্ট নিলে আরও দুটো প্লেন ভাড়া করে না হয় নিতে পারতো। কিন্তু সরকার যেটা অ্যাচিভমেন্ট অর্জন করার চেষ্টা করেছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে, মানে সরকারের ক্রেডিটটা ডিসক্রেডিটে রূপান্তরিত হয়েছে। দেখেন, ঢাকা থেকে যাওয়ার সময় তারা কিন্তু ফার্স্ট ক্লাস মানে আপনার ডিপার্চার দিয়ে তারা গিয়েছে, সবাই কিন্তু একই সাথে একই প্লেনে একই ক্লাসে গেছেন। সেখানে যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে গেলেন কেন, এটা প্রশ্নটা তুলেছেন সবাই। আমিও একই জিনিসই তুলতে চাই, আজকে সারাদিন একই আলোচনাই করছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, যেটা ব্যাখ্যা দিয়েছে যে ওনাদের অর্ডিনারি পাসপোর্ট বা আদার্স ওনাদেরকে যেতে দেওয়া হয়নি, তখন তো প্রফেসর ইউনূসের উচিত ছিল বলার যে তাহলে আমিও ওদের সাথে যাব। আমরা সাধারণত যেটা করি আর কি, ধরেন মঞ্জুর আপনি আমাকে কোথাও নিয়ে গেলেন বা আমি আপনাকে কোথাও নিয়ে গেলাম, আপনাকে এক চেয়ারে বসালো, আমাকে এক চেয়ারে বসালো, আমরা সাধারণত কি করি? আপনি হয়তো বলেন যে না ভাই আমাকে স্পেশাল দরকার, আমিও ভাইয়ের সাথে বসবো, বা আমিও বলবো যে না আমাদের দুজনকে পেছনেই বসি, আমি ওনার সাথে অসুবিধা। এটা একটা সাধারণ সৌজন্য ভদ্রতা। তো এটা একটু খারাপ দেখা গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এনসিপির নেতারা তো এমনি অহরহ বিদেশ যাচ্ছেন, বিএনপির নেতারাও অহরহ বিদেশ যাচ্ছেন, জামাতের নেতারাও যাচ্ছেন টুকটাক, দরকারে তো আমরাও যাচ্ছি আসছি। সে ফর এক্সাম্পল ধরেন প্রফেসর মির্জা আলমগীর সাহেব তো উনি সিঙ্গাপুর গেছেন কয়েকদিন আগে, তো ওনার ওই জায়গায় তো কেউ প্রতিবাদ বা ওনাকে তো কেউ হেনস্থা করার কথা হয় নাই। হ্যাঁ, আমাদের নুরুল হক নুরও আজকে সিঙ্গাপুর গেলেন, তো সেখানে তো দুজন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় নূরকে প্রতিবাদ করে নাই। তাহলে এখানে প্রতিবাদটা কাকে করা হয়েছে? আমরা দেখছি প্রতিবাদটা বা হেনস্থা করার চেষ্টাটা বেসিক্যালি গভর্নমেন্টকে, আর কিছুটা আমাদের আন্দোলনের যারা শক্তি ছিল তরুণদেরকে কিছুটা হেনস্থা করার প্রচেষ্টা আছে, যেখানে মাহফুজ আলম, যেখানে আসিফ নজরুল, বিভিন্ন জনকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রতিবাদ করার অধিকার সবারই আছে। আমি মাসুদ কামাল ভাইয়ের মতো অত বিড়ালের উদাহরণ দিয়ে ভাবতে চাই না। আর আপনি মানে আওয়ামী লীগকে বিড়াল ভাবারও কোনো কারণ নাই। আওয়ামী লীগ মানে আমি উদাহরণ দিলে আওয়ামী লীগকে ইঁদুর বা শিয়ালের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? কারণ বা কুকুরের সাথে তুলনা করা যেতে পারে, যদিও আমি ওটা করবো না, রুচিতে বাধে। কারণ কুকুর সম্পর্কে একটা কথা বলা হয় যে কুকুর মুগুর ছাড়া আর কিছুতে তার মানে ইয়া শেষ হয় না। কারণ দেখেন, উচিত ছিল কি, আওয়ামী লীগ একটা অপকর্ম করেছে, সারা দেশের মানুষের রাগের ক্ষোভের কারণে আওয়ামী লীগ নিজে থেকে পালিয়ে গেছে। নেপালের মতো বাংলাদেশের একটা মন্ত্রীকেও আমরা পাইলাম না যে তাকে একটু অপমান অপদস্থ করার মতো, এরকম একটা ঘটনাও ঘটে নাই। একটা ঘটনা ঘটেছে, ওই যে আনিসুল হক আর আপনার যে আমাদের দরবেশ বাবার ঘটনা, সেটাও কিন্তু অনেকে বলছে এটা একটা ফেক ঘটনা, এটা 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 একটা বানানো ঘটনা, ওটা ওরকম না। এখন কথা হচ্ছে যে প্রতিবাদের জায়গা থেকে কিছুটা এক্সিট করে, লিমিট ক্রস করে তারা ডিম মেরেছেন, গায়ে হাত তুলেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং যারাকে তারা একটা নারী হিসেবে, এটা আমরা একটু সেন্সিটিভ নারীদের সম্মানের ব্যাপারে, তাকে অপমান অপদস্থ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি এখানেই থামবে? এটা কি এখানেই শেষ হয়ে যাবে? আপনি যদি বলেন যে আমি আপনাকে করতে দিচ্ছি না, আপনি করবেন, তো আমিও তো বলবো যে আপনি আমাকে করছেন, আমিও আপনার জায়গা মতো করবো, তাহলে তো এটা শেষ হবে না। যেই কথাটা এতদিন আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আওয়ামী লীগের এটা কি প্রোটেস্ট না এটা মব?
যে আমাদের মাসুদ কামাল ভাইরা এতদিন মব মব বলে যেটা বলছিলেন, এটাকে কি আপনারা মব বলছেন? না, এটা পলিটিক্যাল কর্মসূচি। আমরা তো দেখছি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে। তো পলিটিক্যাল কর্মসূচি থেকে মব হচ্ছে, তাহলে যারা 32 ঘেরাও করেছিল তারাও তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছিল, সেখান থেকে 32-এর উপর আঘাত করা হয়েছে। তা এখন কথা হচ্ছে এই যে আমি যখন 32-এ হামলা হচ্ছে তখন সেটাকে আমি পলিটিক্যাল কর্মসূচি বলছি, আর আওয়ামী লীগ যখন এইভাবে মানুষের গায়ে ডিম মারছে বিদেশের জায়গায় গিয়ে, সেখানেও তারা সেটাকে পলিটিক্যাল কর্মসূচি বলছে। তার মানে আমাদের বিবেক এত বন্ধক অবস্থায় পৌঁছেছে, যখন হাইকোর্টে ডিম মারা হচ্ছে তখন আমি এটাকে বলছি ক্ষোভের বহিঃপ্রকাশ, মব বলছি না। আবার যখন আপনার কেউ এটাকে মব বলছি, আবার আজকে একটা লোককেও দেখেছেন যে আওয়ামী পন্থী বুদ্ধিজীবীদের একজনকেও বলতে যে না প্রতিবাদ হতে পারে, কিন্তু এই প্রতিবাদের স্বরূপ ডিম মেরে অপমান অপদস্থ করা, নারীকে হেনস্থা করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা তো শোভনীয় না। এখন প্রশ্ন হচ্ছে এই কালচারের মধ্যে আমরা বেড়ে উঠেছি, এই কালচারের মধ্যে বসবাস করছি, আমাদের এটা নিয়ে খুব আক্ষেপ না। আপনি যেটা বলেছেন যে এটাতে কার লাভ হয়েছে ক্ষতি হয়েছে, এই লাভ ক্ষতিটা আপেক্ষিক ব্যাপার। আওয়ামী লীগের খুব খুশি আজকে, তারা অপমান করতে পেরেছে, ডিম মারতে পেরেছে, তারা খুব খুশি, কিন্তু দিন শেষে তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখে অভ্যস্ত, তারা এখনো বলছে আওয়ামী লীগ এখনো সেই চরিত্রে আছে। আপনি দেখবেন যখন একটা লোককে জেলে দেওয়া হয়, একটা লোককে থানায় নেওয়া হয়, সে কিছুটা সাবমিসিভ হয়, সে কিছুটা চেষ্টা করে বলার জন্য যে ভাই আমি আসলে অপরাধটা করি না, আমি ভুল করেছি বা আমার একটা ভুল হয়েছে। আমরা যখন আপনি তো একজন আইনজীবীও বটে, আপনারা যখন আসামির পক্ষে থাকেন তখন আপনারা সাবমিসিভ থাকেন না। আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের সাবমিশন, কোনো ধরনের নমনীয়তা নাই, এবং যে গালিগালাজটা করে যেভাবে, সেটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। আওয়ামী লীগের মতো করে গালিগালাজ আর কাউকে করতে আমি দেখি না, এত সুন্দরভাবে এত নোংরা ভাষায় তারা গালিগালাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি প্রফেসর ইউনূসের এটার জন্য সরি বলা উচিত, কারণ উনি যাদেরকে সাথে করে নিয়ে গেছেন, উনি যাদেরকে নিয়েছেন, কারণ আমরা যতই রাজনৈতিক দূরত্ব থাকুক, আক্তারের মতো ছেলে যাকে পুলিশ এত হেনস্থা করেছে এখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে। কারণ এই একটা ছেলেকে আমরা দেখেছি অল ওভার, তার সম্পর্কে একটা আমরা কেউ খারাপ ধারণা করতে পারি না। আক্তারকে যখন এভাবে হেনস্থা করা হয় তখন এটা আমাদেরকে টাচ করে। ঠিক আছে, আমরা কে আমেরিকায় গেলাম, কাকে ইউনূস সাহেব আমন্ত্রণ জানালো না, এটা ইম্যাটেরিয়াল। কথা হচ্ছে আমি যদি আজকে আক্তারের হেনস্থায় খুশি হই, কালকে আমার হেনস্থায় তো আক্তার খুশি হওয়ার কিছুটা হলেও বৈধতা পায়। এবং আজকে যারা এ ধরনের অপমান করছেন, আমি এটাকে বলবো যে এটাকে এখানে থামান, সবাই যে যেখানে করেছেন। আসেন আমরা আবার বোধশক্তি ফিরে আসি, কারণ আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের সবাইকে কোনো না কোনো সময় একটা শৃঙ্খলায় ফিরে আসতে হবে। আমি আপনাকে অপছন্দ করি মঞ্জুর, আমি আপনার ব্যাপারে কথা বলবো, যুক্তি দিব, তর্ক করব, ইভেন আপনার এখানে এসে আমি মুখে কালো কাপড়ও বেঁধে আপনাকে প্রতিবাদ করতে পারি, কিন্তু কখনোই আপনাকে কটু ভাষায় গালিগালাজও করতে পারি না, আপনাকে ডিম ছুঁড়েও মারতে পারি না, আপনার দিকে আঙ্গুল তুলে কলার ধরে আপনাকে আমি প্রতিবাদ করতে পারি। এটা করলে আমিও একদিন সেটার জন্য একটা বিরতির সময় হয়ে গেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি একটু পরে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জানা মাসুদ কামাল আপনার কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার একটি ভারতীয় পত্রিকায় প্রকাশের পর থেকে তা নিয়ে বিস্তর আলোচনা চলছে, জামাতের তরফ থেকে সেটা এক ধরনের প্রতিবাদও জানানো হয়েছে। এখানে যে কথাগুলো উঠে এসেছে বিএনপির তরফ থেকে আবার বলা হয়েছে সেটা তারা সেভাবে বলেননি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আসলে এখানে ব্যাপারটা কি ঘটছে এবং নির্বাচন কেন্দ্রিক এই ধরনের দেন দরবার বা আসন ভাগাভাগের সুযোগ কতটুকু? দেখেন, ওখানে আমি যতটুকু পড়েছি ইন্টারভিউটা, এখানে কয়েকটা বিষয় কিন্তু আছে, যে একটা জামাতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আসন ভাগাভাগি একটা ব্যাপার আছে, কিন্তু এর চেয়েও কিন্তু আমি মনে করি যে মানে মারাত্মক একটা কথা আছে যে আওয়ামী লীগ সম্পর্কে, যে উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসাটাই থাকা উচিত, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়াটা ভালো হবে না, এই ধরনের একটা মন্তব্য উনি এখানে করেছেন বলে ওই পত্রিকায় ছাপা হয়েছে। তো বিষয়গুলো হয় কি, এখানে পার্টি কিন্তু দুইজন, একটা পার্টি হচ্ছে মির্জা ফখরুল নিজে, আর একটা পার্টি হচ্ছে এই সময় পত্রিকা, বাদ বাকি যারা আছে আমরা লোক দর্শক বেসিক্যালি। আর যেহেতু জামাতের সম্পর্কিত একটা মন্তব্য আছে, জামাত একটা প্রতিবাদ করতে পারে না, এই ধরনের কথা আমরা বলি নাই। এখন মির্জা ফখরুলের পক্ষে দেখলাম শাহিউল সাহেব একটা মন্তব্য দিয়েছেন যে উনি এরকম বলেনি, কিন্তু মির্জা ফখরুলের কোনো বক্তব্য কিন্তু এখন আমরা পাই নাই। আসছে একটা বক্তব্য উনি বলছেন উনি কোনো ইন্টারভিউ দেন আমি পাই নাই, কোথায় পেয়েছেন আমি যাই না। ফেসবুকে আমি বরং আমেরিকার কথা প্রসঙ্গে উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমেরিকার ঘটনা নিয়ে দিয়েছেন, আমি এই সংক্রান্ত কোনো বক্তব্য ওনার কাছে পাইনি। আর উনি যদি দিয়ে থাকেন, যদি হয়তো মঞ্জু ভাই বলেন, উনি যদি দেখে থাকেন তাহলে দেখছেন,
তাহলে এখন বল হলো কেবল এই সময় ওই যে পত্রিকা যেটা আছে ওদের কোর্টে ওরা কি বলে 2-3 দিন অপেক্ষা করে ওনারা যদি বলেন যে আমাদের কাছে রেকর্ড আছে, ওনারা যদি রেকর্ড প্রডিউস করতে পারেন তাহলে ভালো, আমরা তখন আলোচনা করতে পারবো এটা নিয়ে। আর এখন পুরো জিনিসটা কিন্তু হবে হাইপোথেটিক্যাল, যে উনি যদি বলে থাকেন তাহলে কি ভাববো, আর যদি ওই মিডিয়া করে থাকে তাহলে কি ভাববো, এটা। তবে আমরা একটা ইন্টেনশন নিয়ে কথা বলতে পারি। ইন্টেনশনটা এই ধরনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ওনাকে আমি খুব ঠান্ডা মাথার লোক হিসেবে বিবেচনা করি। আপনি দেখবেন আজকে কিন্তু নিউ ইয়র্কে ওনার উপরে যে ধরনের আচরণটা করা হয়েছে ভাই, ওনার সঙ্গী সাথীদের উপর যা করা হয়েছে, ওনার সম্পর্কেও তো উনি তো একটু মবের মধ্যে পড়ছেন, হয়তো ওনার সঙ্গে কিছু করা হয় না, বাট মব তো ওনাকে তারা করছে, মেন্টালি তো ওনাকে না, ওনাকেও অপমান করা হয়েছে, অপমান করা হয়েছে। তার সম্পর্কে কটূক্তি ছিল। এই ঘটনার পরে উনি যে ফেসবুকে যে 2টা বাক্য লিখছেন খুবই পরিমিতিবোধ, কিন্তু মানে এটা হলো গিয়ে রিয়েল পলিটিশিয়ানে যে ঠান্ডা মাথায় কথা বলা, এবং উনি কিন্তু এই ধরনের ফাউল কথাবার্তা, মানে যে কথা নাকি ওনাকেই পরবর্তী সময় আবার গিলতে হতে পারে, এই ধরনের কথা সাধারণত উনি বলেন বলে আমি দেখি নাই। উনি খুবই সতর্ক থাকেন। এখন ইন্ডিয়ার একটা পত্রিকা, যে ইন্ডিয়ার মিডিয়ার সঙ্গে আমাদের এই ধরেন গত বছরের অগাস্টের পর থেকে আমরা কি দেখতেছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদেরকে যতটা না মানে আমাদেরকে নিয়ে করে, আপনার কি বলে, আমাদেরকে নানা রকমভাবে উত্তেক্ত করে, প্ররোচিত করে, অথবা যা করে, তার চেয়ে অন্তপক্ষে 100 গুণ বেশি করে ইন্ডিয়ান মিডিয়া, বেশি করে ইন্ডিয়ান কলকাতার মিডিয়াগুলো, কলকাতার যে বাংলা মিডিয়াগুলো আরো বেশি। মানে ভাবখানে এরকম কোন জানি একটা মিডিয়া দেখলাম, একবার লেখা হয়েছে ঢাকার রাস্তায় হিন্দুদের লাশে 6 লাভ হয়ে গেছে। নেপাল নিয়েও একই ধরনের মিথ্যাচার তারা করে। করেছে। তো আমরা তো সেগুলো দেখেছি, তো সেই জিনিসটা আমি দেখছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখে নাই, দেখছে। তারপরে ওরকম একটা মিডিয়াকে নিয়ে একটা ইন্টারভিউ দিবেন, আর দিলে পরে তার পরিণতি কী হবে এটা উনি বুঝবেন না, এটা বুঝবেন। আমার কাছে মানে এখন আমি তো বলতে পারবো না, আমি মানে এখন মনে করেন হাইপোথেটিক্যালি যদি এটা হয় তাহলে আমি একটু সন্দেহ পোষণ করছি যে আসলে উনি এরকম কথা বলার কথা না। কারণ এটা তো ওনার হয়তো ঠিক আছে, হয়তো আওয়ামী লীগ ইলেকশন আসা উচিত, অমুক তমুক, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা তো ওনাদের যে পলিটিক্স, এটা তার বিরুদ্ধে যাচ্ছে। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ যখন করা হয়েছে, যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ মানে কি, ভার্চুয়ালি ইলেকশনে উনি অ্যাবসেন্ট থাকবে আওয়ামী লীগ, এই যখন বাস্তবতা, তখন তো ওনার দল কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু আগে বলছে যে আমরা কোনো নিষিদ্ধ চাই না। যখন গভর্নমেন্ট ডিসিশন দিয়ে দিচ্ছে তারা কোনো প্রতিবাদ করছে, করে নাই। তাহলে আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, বন্ধ থাকবে, এটাই কিন্তু বর্তমানে বিএনপি পলিটিক্স। তো বিএনপি পলিটিক্সের বিরুদ্ধে বিএনপির মহাসচিব যাবেন, এতটা আমার মনে হয় না যে পুরো এতটুকু হালকা হবেন, আমার কাছে মনে হয় না ভাই এটা। জি, ধন্যবাদ। জনাব মঞ্জু, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে নানান ধরনের মেরুকরণের আলাপ তো রয়েছে, এই জোটের আলাপ রয়েছে, সেখানে আপনার দল কি ধরনের জোটের কথা ভাবছে বা আদৌ ভাবছে কিনা, বা বিভিন্ন সময় অন্যান্য জোটের বিভিন্ন আলাপ আছে, সেখানে এনসিপিকে কেন্দ্র করেও কয়েকটা জোটের আলাপ বিভিন্ন সময় শোনা গেছে। এনসিপির তরফ থেকেও বলা হয়েছে যে তারা হয়তো গণ অধিকার পরিষদের সাথে জোটের কথা ভাবছেন। এই জোটের সমীকরণটা কি হতে পারে আগামী নির্বাচনকে? জোটের সমীকরণ, নির্বাচন যত কাছাকাছি আসবে জোটের একটা সমীকরণ তো দাঁড়াবে। নানা ধরনের ফরম্যাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই দেখেছি যে ইসলামিক দলগুলো বলেছে তারা এক বাক্সে সবাই ভোট নিতে চায়। তো আমাকে তখন সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে ব্যাপারে আপনার, আমি বলছি এটা খুবই খুশি হব যদি সব ইসলামিক দলগুলো একটা জায়গায় যায়। কারণ হয়েছে কি, আমাদের দেশে আমরা কথায় কথায় বলি না 16 কোটি তৌহিদি জনতা, মানে 18 কোটি তৌহিদি জনতা, বা আমরা বলি 18 কোটি মানুষ আমাদের পক্ষে আছে। তা আসলে কার পক্ষে কত আছে এটা কিন্তু আমরা কোনো ভাবতে পারি না, কারণ ইলেকশনগুলো তো এককভাবে করে না। অতীতেও দেখা গেছে বিএনপি জামাত একসাথে ইলেকশন করেছে, জামাতের ভোট কত, বিএনপির ভোট কত, আমরা কিন্তু মানে স্পেসিফিক ফিগারগুলো আমরা জানতে পারি না। এবারে যেহেতু একটা মানে একটা ইনক্লুসিভ ইলেকশনের একটা সুযোগ এসেছে, তো ইসলামিক দলগুলো যদি সব জোটবদ্ধ হয়ে একটা ইলেকশন করে, তাহলে বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট লোক ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়, এটার একটা ফিগার আমরা জানতে পারবো। এটা একটা আমাদের একটা রিসার্চ হয়ে যাবে বা একটা জরিপ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপির অ্যাকচুয়াল ভোটটা কত, কারণ অতীতে আমরা জানি না যে বিএনপির ভোট কত ছিল। কারণ অলওয়েজ দেখা গেছে বিএনপি যখন জিতেছে তখন অ্যান্টি আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে এসেছে, আবার যখন আওয়ামী লীগ জিতেছে তখন অ্যান্টি বিএনপির ভোটগুলো আওয়ামী লীগের বাক্সে গিয়েছে। ইন্ডিভিজুয়াল আমরা জানতে পারি না এখন পর্যন্ত টার্গেট মানে কত পার্সেন্ট বা কত ভোট। তো এবারে যদি বিএনপি নিজেই একটা ইলেকশন করে তাহলে একটা হতে পারে। আর আরেকটা আমি ভাবি এটা এরকম যে আমরা যারা নতুন রাজনীতির কথা বলছি, রাজনীতির পরিবর্তনের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, বাংলাদেশ 2.0-র কথা বলছি,
এই যে বা আমরা রিপাবলিক নিউ রিপাবলিকের কথা বলছি, এই কনসেপ্ট নিয়ে যারা পলিটিক্স করছে তাদের যদি একটা জোট করা যেত, তাহলে আমরা জানতে পারতাম যে ওল্ড পলিটিক্সকে যারা ডিনাই করে এই নতুনত্বের দিকে কারা কত পার্সেন্ট আছে। ঠিক আছে, আজকে নাহিদ ইসলাম একটা ভালো কথা ওই যে মির্জা ফখরুলের বক্তব্যের প্রসঙ্গে বলেছেন, ওখানে ওই যে বললাম না মির্জা ফখরুলের বক্তব্যের কথাটা, মির্জা ফখরুল যেহেতু এটা ডিনাই করছেন, সো এটা এখানেই আমরা ইতি টানতে পারি। কারণ দেখবেন যে আমরা অনেক অনেক কথা বলি কিন্তু সেটার উপর আমরা টিকে থাকি কিনা। আর যেটা মাসুদ কামাল ভাই বলেছেন যে যেহেতু এটা দুইজনের কথা, মির্জা ফখরুল এবং এই সময় মির্জা ফখরুল যেহেতু বলছেন উনি স্টেটমেন্ট দেন নাই, দুই পক্ষ একমত হলে একটা কথা, আর উনি যদি দেন নাই বলেন তাহলে আর আমরা এটা নিয়ে বিতর্ক করার দরকার নেই, তার মানে উনি তো এটা ডিনাই করছেন। আগের প্রসঙ্গে আরেকটু বিস্তারিত শুনতে চাইব যে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে যাওয়ার যে আলাপটা, সেখানে ধরুন জামাত ইসলামের ব্যাখ্যাটা একরকম, দেওবন্দের যারা অনুসারী তাদের ব্যাখ্যাটা আরেক রকম, এবং সাম্প্রতিক সময়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, তাদের যে নির্বাচনী ইশতেহারের প্রচারণা বা তাদের যে প্রচারণার ধরন, সেটাই বা কতদূর এতদিন পর্যন্ত জামাত যে ধরনের আদর্শিক রাজনীতির কথা বলেছে সেটার প্রতিনিধিত্ব করে, এবং সেই ক্ষেত্রে তারা যদি সবাই এক বাক্সে আসতে পারেন, সেটা আসলে কোন ইসলামের ব্যাখ্যার পক্ষে মানুষের সমর্থন হবে বা শরিয়ার অধীনে শাসনের পক্ষে হবে? আপনি যে কথাটা তুলেছেন এটা তো একটা প্রশ্ন আসতেই পারে। যেমন ধরেন ডাকসুতে এটা কি ইসলামের পক্ষে রায় ছিল, নাকি এটা অ্যান্টি বিএনপি বা অ্যান্টি ছাত্রদল একটা রায় ছিল, নাকি ছাত্ররা আলাদা আলাদা করে দেখেছে যে প্রার্থীদেরকে বিবেচনা করে ভোট দিয়েছে? কারণ আমরা তো দেখেছি জাকসুতে আমরা দেখলাম যে ভিপি জিতেছে এক প্যানেলে, জিএস জিতেছে আরেক প্যানেলে, তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে দলীয় বিবেচনা কাজ করে নাই। আবার এখানে দেখা যাচ্ছে যে শিবিরের প্যানেলে অনেক প্রার্থী আছেন যারা বলছেন আমরা শিবির করি না, বা আমরা শিবিরের দলের অন্তর্ভুক্ত না, আমরা একটা ইনক্লুসিভ ফর্মে চেয়েছিলাম একটা ভালো প্যানেল থেকে ইলেকশন করতে, ওরা আমাদেরকে স্পেস দিয়েছে বলে আমরা সেখানে করেছি। এখন এই জন্যই আমি বলছি যে স্পেসিফিক কজে যদি আপনি ভোট চান, কারণ আপনি যখন একটা আদর্শের রাজনীতি করবেন, আপনি ওই স্পেসিফিক কজে আপনি চাইতেন, যেমন সব সমাজতন্ত্রমুখী দলগুলো একসাথে হয়ে বলতে পারে যে আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই, আমাদেরকে আপনার রায় দেন, তাহলে কত পার্সেন্ট লোক বাংলাদেশের সমাজতন্ত্র চায়? এই জিনিসগুলো আমরা এই সুযোগে জানতে পারতাম। যদিও এটা সম্ভব কিনা আমি জানি না, কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে ইসলামিক দলগুলোর মধ্যে আবার হেফাজত ইসলাম দেখা গেল যে তারা জামাতের এই ফ্রেমিংয়ের মধ্যে নাই, তারা ইতিমধ্যে ঘোষণা করেছে। জমিয়তে উলামা ইসলাম নামে একটা বড় দল আছে, তারাও আবার নিজেদেরকে ডিটাচ করে নিয়েছে। ফলে ওই ইসলামিক দলগুলোর যে একটা ইউনিটি, সেটা মনে হয় না শেষ পর্যন্ত অ্যাবসলিউটলি হবে। বিএনপিকে আমরা বলতে শুনেছি, বিএনপি বলেছে জামাত ছাড়া সবাইকে সে জোটে নিতে চায়, জোটবদ্ধ হতে চায়। তো আমি কিন্তু একটা আর ভিন্ন প্রস্তাব দিয়েছিলাম, আমাকে বলছে যে ইলেকশন হবে কি না, ইলেকশন নিয়ে অনেক দ্বিমত আছে, ইলেকশন নিয়ে অনেক শঙ্কা আছে। আমাদের একটা শঙ্কা খুব সহজে দূর করা যায়, সেটা হচ্ছে জামাত আর বিএনপিকে যদি এক জায়গায় একটা জোট করে দেওয়া যায়, কারণ ওদের মধ্যেই তো বেশি সংঘাতটা বা বিতর্কটা, এবং তারা যেহেতু দীর্ঘদিনের মিত্র। ঠিক বিএনপি জামাতের রাজনীতিটাকে আপনি যদি দেখেন, ওই যে বন্ধু তুমি শত্রু তুমি, তুমি আমার সাধনা, এই ধরনের একটা গান আছে না, আমরা ছোটবেলায় খুব শুনতাম আব্দুল জব্বার বা খুরশিদ আলমের কণ্ঠে। দেখেন এই যে কালকেও আপনি দেখেন জামাতের লোকেরা বলছে যে মির্জা ফখরুলকে সাহায্যে তারাই এগিয়ে গেছে। আবার আজকে সারাদিন দেখবেন মির্জা ফখরুলের বিরুদ্ধেই কিন্তু জামাতের লোকদের হিউজ কমেন্ট, কারণ মির্জা ফখরুলের ওই স্টেটমেন্টকে কেন্দ্র করে। তার মানে লাগছেও, আবার বিপদের সময় কিন্তু তারা আবার ইউনাইটেড হয়ে যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু তাদের এই দূরত্ব তো শেখ হাসিনার পালিয়ে যাবার আগেই ঘটলো, সেটার কারণটা কি ছিল বলে মনে হয়? না, খুব বেশি দূরত্ব হয়েছে সেটা আমি বলবো না, কারণ এই যে বিএনপি জামাত এই ফরমেশন তো শেখ হাসিনা কাছে জিগিরের মতো ছিল, ঠিক আছে। এবং আপনি দেখেন এই জুলাই অভ্যুত্থানে কিন্তু ছাত্রদের উপর যত না নিপীড়ন হয়েছে, মানে জেল জুলুম হয়েছে, সবচেয়ে বেশি জেল জুলুম হয়েছে কিন্তু বিএনপি জামাতের উপরে, এবং ওদের শীর্ষ নেতারাই বেশিরভাগই গ্রেফতার হয়েছে। আমরা 2-4 জন হয়েছি, সেটা আলাদা বিষয়। তো সেজন্য আমি যেটা বলছি যে এবারের ইলেকশনে এই সুযোগটা হতে পারত, বা এটা হয়তো এখনও সম্ভাবনা আছে। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমরা কি চাই, প্রথমত আমরা চাই যে আমাদের একটা ইচ্ছা আছে, আমরা একটা নতুন দল রেজিস্ট্রেশন পেয়েছি, আমরা যদি সর্বোচ্চ সংখ্যক আসন ইলেকশন করতে পারি তা আমার একটা বুঝ হবে। আমাদেরকে তো কারণ সবাই খুব ট্রল করে যে আপনাদের কয়টা লোক আছে, আপনাদের কয়টা ভোট আছে, তো আমি যদি দেখাতে পারতাম আমার এত লোক আছে, এটা কিন্তু আমার জন্য ভালো হইতো। তো তারপরেও আমরা যেহেতু ইলেকশনটাকে একটু পার্টিসিপেটরি করতে চাই, একটু প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চাই, আমরা এবারে চাই অন্তত এই নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে কত লোক চায়। জি, আমরা তখন বলতে পারবো যে আপনারা নতুন বাংলাদেশ পাবেন কোত্থেকে, চানই নাই তো সবাই।
নতুনদেরকে তো রাজনীতি করার সুযোগ আপনারাই দিচ্ছেন না। আমাদের দেশের লোকেরা বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, জামাত খারাপ, তো ভাই ভালো যারা তাদেরকে আপনি ভোট না দিলে ভালোরা কিভাবে আপনার ক্ষমতায় আসবে? জি, সেই জন্য আমরা চাই যে এবারে আমার একান্ত ইচ্ছা, আমার ইচ্ছা যে কার্যকর হবে তা না, আমি চাই যে এই যারা আনটেস্টেড রয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স করে আমরা একটা মানুষের রায় চাইতে পারি কিনা সেটার একটা টেস্ট করা, এটা একটা আকাঙ্ক্ষা আছে। ধন্যবাদ। জনাব আলাউদ্দিন, আপনার কাছে ফিরে আসি। এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একত্রিত হওয়ার আলাপটা বেশ জোরে সরিয়ে আসছে, আপনারাও জানিয়েছেন গণমাধ্যমকে। সেটা হলে আসলে সামনে আরও বড় করে কিছু আপনারা ভাবছেন কিনা, এবং অন্য যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, বিএনপি বলুন, জামাত বলুন, তাদের সাথে একসাথে যাওয়ার কোনো সম্ভাবনা এনসিপির আছে কিনা? এনসিপির সাথে গণ অধিকার পরিষদের একীভূত হওয়া কিংবা জয়েন করার যেই আলোচনাটি, এটা কিন্তু দল গঠনের পূর্বেই হয়েছিল। আপনি অবগত আছেন যে যখন জাতীয় নাগরিক কমিটি হয়, নাগরিক কমিটির ম্যাক্সিমাম সদস্য কিন্তু গণ অধিকার পরিষদ থেকে এসেছে। এখনও তৃণমূলে আমাদের বেশিরভাগ যারা আপনার কর্মী তারা গণ অধিকার পরিষদ থেকে ছেড়ে আসা। তো এখন আরেকটা বিষয় হলো যে এটা সবসময় রাজনীতিতে বলে আসছে যে 18 এবং 24-এর মধ্যে একটা যোগসূত্র ঘটানো যায় কিনা, কারণ তারুণ্যের যেই এই যে বিস্ফোরণ অথবা তাদের যে স্ফুরণ, এটা কিন্তু শুরুটা হয়েছে, আমরা যদি মোটা দাগে বলি 18-তে, 18-র ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে 2015 ভ্যাট বিরোধী আন্দোলন, আর 24-এ সেটা পরিণতি লাভ করেছে, এবং মোটামুটি তারা সবাই একই সিলসিলার বিভিন্ন ধারার ব্যক্তিবর্গ। তো সেক্ষেত্রে তারা যেহেতু আলাদা আলাদাভাবে কাজ করছে, আমরা বাংলাদেশে বড় শক্তির বিপরীতে তাদের এই অবস্থান তাদেরকে ভবিষ্যতে দুর্বলই করবে এবং সবল করার সম্ভাবনা খুব কমই বলে মনে হচ্ছে। তো সেক্ষেত্রে একটা আর্জ আছে দুই পক্ষ থেকে যে তারা কোনোভাবে একটা সম্মানজনক উপায়ে একত্রিত থাকতে পারে কিনা। এই একত্রিত থাকার সাথে শুধুমাত্র যেটা এইমাত্র মঞ্জু ভাই যেটা বললেন যে শুধু গণ অধিকারের সাথে এনসিপির তো একরকম আলোচনা হচ্ছে যে এটা হতে পারে দুইটা দল মিলে একটা দল হতে পারে কিনা, কিন্তু অন্যান্য দলের সাথে যে অ্যালায়েন্সের একটা বড় জায়গা কিন্তু বিএনপি একটা ব্লককে নেতৃত্ব দিচ্ছে। আমরা দেখছি যে এখানে বিএনপির সাথে অনেকগুলো রাজনৈতিক দল গত 15 বছরের অর্ধেক সময়ের বেশি একসাথে কাজ করেছে। এখন অভ্যুত্থানের পরে দেখেছি যে জামাত এবং তার একটা আকাঙ্ক্ষা আছে যে ধর্মভিত্তিক দলগুলো মিলে একটা নতুন ব্লক তৈরি করা, বলয় তৈরি করা। সেক্ষেত্রে এনসিপি কি করতে পারে? এনসিপি আসলে, যেহেতু এনসিপি একটি মধ্যপন্থী দল, এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, এনসিপি বাংলাদেশের যে তরুণরা যারা ঘর ছেড়ে এসেছে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, তাদের আশা আকাঙ্ক্ষার মাধ্যমে এবং তাদের আশা আকাঙ্ক্ষাকে রাজনীতি ভাষা দিতে চায়। তো সেক্ষেত্রে এনসিপি যেটা করতে পারে এবং যেটা করা আমরা সঙ্গত মনে করি যে অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে যেগুলো নেইদার আপনার ধর্মভিত্তিক দলের সাথে যুক্ত হতে পারে, নর আপনার বিএনপির যে আপনার র্যান্ড সিকিং একটা এস্টাবলিশমেন্ট, এই এস্টাবলিশমেন্টের সাথে নিজেকে কম্প্রোমাইজ করতে পারে। তো এই শক্তিগুলোকে, এবং শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, এখানে অনেক অরাজনৈতিক শক্তি আছে, অরাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, প্ল্যাটফর্ম আছে, এগুলোকেও একসাথে করে একটা বলয় তৈরি করা আমাদের এখনকার লক্ষ্য। এখন বলয়ের পরে যদি মনে হয় যে নির্বাচনী রাজনীতিতে কোয়ালিশনের কোনো প্রশ্ন আসে তফসিল ঘোষণার পর, তখন হয়তোবা আমরা এই বলয়টাকে সবাই একসাথে মিলে শুধুমাত্র নির্বাচনকালীন একটা আপনার জোটে যেতে পারি, যে এটা হতে পারে এটা ওই সময়ে কার সাথে আমাদের ডাকসু নির্বাচনের পর থেকেই জাতীয় রাজনীতিতে প্রভাব, বা এর আগে সারা দেশের রাজনীতিতে বিভিন্ন দলের যে অবস্থা, তার প্রভাব আসলে কতটুকু পড়লো এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। জাহাঙ্গীরনগরে ভালো ফল করলেও এখানে যারা প্রার্থী ছিলেন একদম পরিচিত মুখ, সামনের সারির নেতা এই গণঅভ্যুত্থানের, তাদের যে ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, সেটার ব্যাপারে এনসিপি কিছু ভাবছে কিনা? কারণ আপনারা তো একই সাথেই আসলে লড়াইয়ে ছিলেন। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ফল, তো এখানে দুইটা দিক আছে। একটা দেখি যে আমরা কেন্দ্রীয় ছাত্র সংসদে আমরা আমাদের অনেক পুনর্ভাবনার অবকাশ আছে, যে আমরা যেভাবে এটা ফাইট করতে গিয়েছি এবং সেখানে কৌশলগত, আস্থাগত অনেকগুলো আপনার গ্যাপ ছিল। আবার হল সংসদে আমরা দেখেছি মোটামুটি আপনার অনেকে আমাদের বের হয়ে আসতে পেরেছে। তো মূল জায়গাটা হলো যে এনসিপি যে রাজনীতি করছে, এনসিপি তো আসলে মানে অন্যান্য দলে আমরা দেখি, যেটা একটু আগে দুই ভাই বললেন এখানে যে বিশ্বাস, যেমন মির্জা ফখরুল এটা করতে পারেন না। ইভেন আমি আরেকটা টকশোতে ছিলাম, সাইমন পারভেজ ভাই বললেন যে উনি যদি 100 বার যদি জামাত ইসলামকে দাবি করে আর মির্জা ফখরুল একবার দাবি করে, উনি একবারটা বিশ্বাস করবেন, 100 বার ওনার কাছে আসলে গ্রহণযোগ্য না। তো আমাদের যে নতুন রাজনীতিতে কিন্তু এরকম কোনো কাল্ট কিংবা আপনার ইমানদারিত্বের কোনো আপনার স্ট্রাকচার নাই, যে দলে একজন বলবে এবং সবাই একসাথে বলবে যে না এইটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের ইন্টারনাল ডেমোক্রেসির যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা সবেমাত্র শুরু হয়েছে।
আমরা মনে করি যে ডাকসুর নির্বাচনে আমরা যেই প্রবলেমটা ফেস করেছি অথবা আমরা নিজেদের যে সীমাবদ্ধতা আমরা অনুভব করেছি, জাতীয় রাজনীতিতে আমরা কিছু ক্ষেত্রে একই সীমাবদ্ধতা আমরা এখন অনুভব করছি এবং আমরা মনে করি যে আমরা যেই প্র্যাকটিসটা করতে চাই এবং করছি ইন্টারনালি, আমরা আমাদের যেই নির্বাহী কাউন্সিল আছে কিংবা আমাদের যে সাধারণ সভাগুলো হয় কিংবা আমরা যেভাবে তৃণমূলের সাথে যোগাযোগ রাখছি, যদি আমরা এটাকে চালিয়ে যেতে পারি তাহলে আমরা এই প্রক্রিয়াতেই একটা ইন্টারনাল ডেমোক্রেটিক আপনার স্ট্রাকচারের মধ্য দিয়ে দলটাকে সংহত করতে পারবো। এবং বাংলাদেশে আমরা যে মোটা দাগে যে পরিবর্তনটা চাই, এই পরিবর্তনটার মূল ভিত্তিটা আমরা মনে করি দলের মধ্যেকার পরিবর্তন। এবং এই জায়গায় আমরা এনসিপির যারা নেতৃত্ব আছেন সবাই প্রতিশ্রুতিবদ্ধ এবং এনসিপির বিশেষ করে আমরা যদি আপনার নির্বাহী কাউন্সিলের মতো যে ফোরামগুলো তো এত শক্তিশালী যে এখানে একক ব্যক্তি কিংবা 2-4 জন মিলে বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না। তো এই যে প্র্যাকটিসটা এটা শুরু হয়েছে এবং আমরা যে ডাকসুতে দেখেছি যে একই পদে মানে এনসিপির সমর্থিত বলয় থেকে 4-5 জন নির্বাচন করেছে, এজিএস পদে করেছে। ইভেন আমরা দেখেছি যে আপনার পদে জিএস পদেও আপনার অন্য প্রার্থী দাঁড়িয়ে গিয়েছিল, ভিপি পদেও আপনার আমাদেরই বলয়ের অন্য প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে। এটার একটা মূল কারণ হলো যে এই যে ইন্টারনাল ডেমোক্রেসির মাধ্যমে যে সংহত হওয়া যায়, এই অনুভবটা আসলে ওই ব্যক্তিবর্গের এখনো নাই। তার মানে হলো যে আমরা যে সামাজিকভাবে যে আপনার গণতন্ত্রহীনতার প্র্যাকটিসের মধ্যে আছি, এই প্র্যাকটিসের মধ্য থেকে ব্যক্তি আসলে এখনো বের হতে পারে না। এবং ব্যক্তি তখনই বের হবে যখন দেখবে যে শুধুমাত্র সে না, তার উপর একটা আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা যে দিয়েছে সেও পালন করছে এবং একটা রেসপন্সিবিলিটি সবার মধ্যে আছে, তখন সেই প্রক্রিয়ার উপর আস্থা রাখবে। এবং আমরা আস্থাশীল যে পরবর্তীতে আমরা এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে শক্তিশালী একটা দল হতে পারবো এবং অবশ্যই ডেমোক্রেসিকে স্যাক্রিফাইস না করে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসি। জুলাই সনদ নিয়ে তো এক ধরনের অচলাবস্থার মধ্যেই এই সফরে 3টি দলের শীর্ষ নেতারা গেলেন প্রধান উপদেষ্টার সাথে। এই সফরের মধ্য দিয়ে কি দলগুলোর দূরত্ব খানিকটা ঘুচতে পারে বলে মনে হয়? আমার মনে হয় না, একদমই মনে হয় না। কোনো দূরত্ব, এখন যে দূরত্বগুলো আছে না, এই দূরত্বের পেছনে কিন্তু আসলে মূল কারণ হলো ক্ষমতার ভাগাভাগি। মানে ক্ষমতায় আমি যাব, এখন যে কোনো কারণে হোক, মুখে বলুক আর না বলুক, জামাত কিন্তু মানে এখন একটু অতি আত্মবিশ্বাসী হয়ে গেছে 2টা মানে জাকসু এবং ডাকসু নির্বাচনের পর। তারা এখন কারো অনুগ্রহ আসলে চায়, এটা বললেও তারা মাইন্ড করে। তারা মনে করে যে তারা একাই মানে যথেষ্ট যেতে পারবে এবং তারা মনে করে মাঠ পর্যায়ে তাদের খুব ভালো অবস্থা। এখন ওনারা এটা বিশ্বাস করতে শুরু করেছে বলে আমার ধারণা, যে কারণে এখানে মেটানোর কোনো স্কোপ নেই। তাদের হলো যে তারা পিআর সিস্টেম নিয়ে যতদিন পারে বলে যাবে, শেষ পর্যন্ত তারা নির্বাচন অবশ্যই যাবে। এবং তারা এখন মনে করেন যে যদি আমি 6 মাস পিছাতে পারি, 4 মাস পিছাতে পারি, যতদিন পিছাবে ততদিন তার লাভ, তারা এরকম মনে করে। এবং আমার ধারণা তারা এটা নিয়ে এখানে এই মিটিংয়ে এখানে কিছু হবে না। এই মানে যে তারা জুলাই সনদ নিয়ে হবে, এটা হবে না। আর জুলাই সনদের ভবিষ্যৎ আসলে নির্ভর করবে এখন বিএনপির উপর। কেন? কারণ জুলাই সনদ যেটা হচ্ছে, তারা কিন্তু শেষ পর্যন্ত ওই কথাই বলবে, এই যে সনদ তো হয়েছে, ভালো থাকুক। এখন যে জিনিসটা এনসিপি দাবি করতেছে, এনসিপির জন্য তো ভাই এটা বাচ্চা মারার সমস্যা। এনসিপি তো তার একটা সেফগার্ড চাইবে, এটা তো ছোটো কোনো অন্যায় না রে ভাই। যে এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কই, আমার যে যে কাজ এই কিছু তুমি মুখে বলতেছো, অনেক কিছু তো তুমি আমাকে তো এটা তারা তো চাইবে। বিএনপিটা রাজি হবে না ভাই, বিএনপির হাতে কিছু আবার অস্ত্র, তারা বলবে না এটা সংসদ হবে, অমুক হবে, তমুক হবে। আমি কিন্তু এনসিপির দাবিটা একদিক দিয়ে লজিক্যাল মনে করি, তুলনামূলকভাবে, খুব লজিক্যাল না, বাট যতগুলি প্রস্তাব আছে, এই যে অধ্যাদেশ, গণভোট এবং গণপরিষদ, এই 3টার মধ্যে আমার কাছে গণপরিষদটা তুলনামূলকভাবে মোর লজিক্যাল মনে হয়। যে এটা হলে পরে একটা মোটামুটি একটা রক্ষা পায়, তা না হলে কিন্তু রক্ষা পাবে না। রক্ষা পাবে না কেন আমি বলি আপনাকে, আপনি দেখেন একটা জিনিস, আমি ভালো আইন বুঝি না, কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু বলি। জুলাই ঘোষণাপত্র হয়েছে না একটা 5 তারিখে, সেখানে দেখেন ডক্টর ইউনূস কিন্তু বলছে যে তাদের এই সরকার একটা সাংবিধানিক সরকার, একদম স্পষ্ট করে ওটার 20 নম্বর ধারায় আছে। এটা যদি এটা সাংবিধানিক সরকার হয় তাহলে এই সরকার যা কিছু করবে তাকে সংবিধান মেনে করতে হবে। যদি সংবিধান মেনে করে তাহলে জুলাই সনদকে সংবিধানের উপরে আপনি জায়গা দেবেন কীভাবে? তাহলে আপনি সংবিধানের পরিবর্তন আনবেন কীভাবে? তাকে তো এই এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করে যে এই সরকার সে দাবি করতেছে, সরকার যদি এই কনস্টিটিউশনের ভিত্তিতে হয় তাহলে এই কনস্টিটিউশনকে রক্ষা করাই সরকারের দায়িত্ব এবং এই কনস্টিটিউশন মধ্যে তার চলা দায়িত্ব। এই চলা তার দায়িত্ব হয়, তো সংবিধান সে কীভাবে চেঞ্জ করবে উইদাউট এ পার্লামেন্ট? এটার একমাত্র সমাধান যদি কেউ মানতে চায় সেটা হলো এনসিপি যেটা বলছি, ভাই তুমি একটা গণপরিষদ ইলেকশন করো না, এই ইলেকশনটাই হোক, একই সঙ্গে হোক 2টা, তারপরে তারাই কাজ করবে। যদি তোমার আন্তরিকতা থাকে,
আর যদি আন্তরিকতা না থাকে অজুহাতে তো কোনো শেষ নাই, এটা বলবে ওটা বলবে সেটা বলবে, হবে না, একটা আওলা বাঁচবে। এবং এই আওলাটার সবচেয়ে বড় সমস্যাটাকে আমি বলি, এই এলোমেলো ভাবটার সবচেয়ে বড় সমস্যা হলো ভাই এখানে তো গেলে 35টা দল না, এখানে তো জনগণ আছে, পাবলিক তো আছে। পাবলিক আমরা থেকে যদি একবার আস্থাটা উঠে যায়, এবং সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যে আওলাবাজি, যে তোমরা নিজে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আউট করে দিছো, তোমরা সবাই বিপ্লবের মনে করছো, আমরাই বিপ্লব করছি অথবা আমরাই গণ অভ্যুত্থান করছি, তো তোমরা যদি একসঙ্গে গণ অভ্যুত্থান করতে পারো, তোমরা একসঙ্গে একটা সনদ করতে পারছো না, কি হলো রে ভাই? জি, ধন্যবাদ। জনমঞ্জু যদি কিছু যোগ করার থাকে। এখানে মাসুদ কামাল ভাই যেটা বলেছেন এটা আইডিয়াল ফর্মে কারেক্ট, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। যেমন এটা আমরা যখন 9টা দল একসাথে বসেছিলাম তখন এই প্রশ্নটা আমি রেজ করেছিলাম। প্রথম হচ্ছে যে সত্যিকার অর্থে সংবিধান পুনর্লিখন, পুনর্গঠন, সংস্কার, বাতিল বা নতুন করে প্রণয়নের অথরিটি হচ্ছে গণপরিষদের। এখন আমরা কিন্তু একটা গণপরিষদের এক্সারসাইজ করে ফেলেছি আমাদের যেই ঐকমত্য কমিশনে। সংবিধানের কোন ধারা কী হবে, কি লেখা হবে, এগুলো কিন্তু আমরা ড্রাফট একটা সনদ তৈরি হয়ে গেছে, 88টা বা যেই 86টা যেটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একটা গণপরিষদ ইলেকশন করি, সেই গণপরিষদের এখতিয়ার হচ্ছে সে যদি বলে যে আমাকে তো জনগণ এখতিয়ার দিয়েছে নতুন করে করার, আমি আপনাদের এই প্রেসক্রাইবটা কেন নিব? আর যে গণপরিষদে যারা নির্বাচিত হবে তারা যদি এই 33 দলের লোকদের মধ্যে থেকে কেউ না হয়, হতেও তো পারে সেটা, আবার হতে পারে এখান থেকে 4টা দলের লোকেরা গণপরিষদে গেল, অনেকগুলো গেল না, তখন ওই যারা গণপরিষদ সদস্য হবে তারা বলবে যে আমরা তো স্বাধীনভাবে এটার জন্য নির্বাচিত হয়েছি, এই অথরিটি পেয়েছি, আপনাদের এই ঐকমত্য কমিশনের বিষয় নিয়ে আমাদের কোনো দায়বদ্ধতা নাই, আমরা নতুন করে ভাববো, আমরা নতুন করে বিতর্ক করবো, আমরা নতুন করে দেখব। এই জটিলতাটা তৈরি হতে পারে, যেটা পার্লামেন্টেও বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, যেটা পার্লামেন্টের ক্ষেত্রে হবে। ঠিক আছে, এই জন্য এত আলাপ আলোচনা করে আমরা একটা জায়গায় একমত হয়েছি যে এখানে একটা রেফারেন্ডাম নেওয়া যেতে পারে। অর্থাৎ আপনি এখন এই যে সংবিধান না সংবিধানের বাইরে, এই বিতর্কটা আমরা অনেক করেছি। জি, কারণ আমরা সাংবিধানিক ধারার ভেতর দিয়ে পরিবর্তনটা হয় নাই। এখন যে দোষ ধরা হচ্ছে, দোষ তো আমরা ধরতেই পারি। ধরেন আমাদের দেশের সরকার পরিবর্তনের বিধান তো হচ্ছে নির্বাচনের মাধ্যমে, কিন্তু আমরা তো নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করিনি, আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে করেছি। এবং সেই গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, স্পিকার পালিয়ে গেছে, পালিয়েই গেছে সবাই। এবং এই পালিয়ে যাওয়ার বিধান আমাদের সংবিধানে তো নাই। এই জন্যই 106-এর একটা মতামত নিয়ে এক ধরনের সাংবিধানিক জায়গা দেওয়া হয়েছে। সুতরাং এটাকে আপনি ফুল ফ্লেজেড সাংবিধানিক সরকারও বলতে পারবেন না, আবার কিছু না কিছু তো আপনাকে বলতে হবে। তো এই জন্য এইটাকে বিতর্কের জায়গায় তুললে সারাদিনও বিতর্ক শেষ হবে না। সেই জন্য একটা সমাধান আমরা বের করেছি লাস্টে, যেটা বিএনপিও একমত হয়েছে, যেটা গণভোটের কথা, গণভোটের মাধ্যমে এটাকে ফাইনালি একটা মতামত নিয়ে যে জনগণ সবাই মত দিয়েছে। এখানে আমি মাসুদ কামাল ভাইকে ধন্যবাদ জানাই, উনি পাবলিকলিও একটা স্ট্যান্ড ক্লিয়ার করেছেন যে সত্যিকার অর্থে যদি সবার মধ্যে আস্থা এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা যায় তাহলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সমাধান হবে। আর একটা বিষয় যেটা মঞ্জু ভাই বলেন, তো ইভেন গণপরিষদ একটা প্রক্রিয়াগত দাবি। এখন গণপরিষদে গিয়ে যদি তারা আসলে এমন কিছু করে যেটা জনগণের ম্যান্ডেটের বাইরে অথবা ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের বাইরে হয়, আমার মনে হয় তারপরও গণপরিষদটা এই গণভোট কিংবা অন্যান্য প্রক্রিয়ার চেয়ে বেশি সাস্টেন এবং সেটা সত্য, সেটা সত্য। জি।